আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের প্রথম বর্ষের প্রথম পত্রের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম চ্যাপ্টার আমরা আলোচনায় আছি এবং ধারাবাহিকভাবে বিগত 2-3টা ক্লাস এই চ্যাপ্টারের উপর হয়ে গেছে। আজকে আমরা আলোচনায় আসব হাইগ্রোমেট্রি বা আর্দ্রতা মিতি। এই আর্দ্রতা মিতি নিয়ে গত ক্লাসের শেষাংশে কিছু আলোচনা হয়েছিল। আমরা এইভাবে আলোচনা অবতীর্ণ হয়েছিলাম যে পানির মধ্যে যখন কোনো দ্রব পদার্থ মিশানো হয়, দেওয়া হয়, তখন পানি সেই দ্রব পদার্থকে তার মধ্যে অ্যাবজর্ব বা শোষণ করে নেয়, অদৃশ্য হয়ে যায়, যেটাকে আমরা দ্রবণ বলি। ঠিক একইভাবে বায়ুমণ্ডলের বাতাসে জলীয় বাষ্প, পানি যখন বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে রূপান্তরিত হয়, তখন সেই জলীয় বাষ্প বাতাসের মধ্যে দ্রবীভূত হয়, বাতাস তাকে ধরে রাখে এবং বাতাসের আর্দ্রতা বা বাতাসের যে ভিজা, এই পরিমাণ, আর্দ্রতার পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণের সাথে সাথে বাড়তে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটা স্লাইড প্রদর্শন করা আছে, বুঝতে পারছো। আজকে এই স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শীতের সকালবেলা, ভোরবেলা গাছের কচি পাতার উপর, ডগার উপর কিছু পানি বিন্দু, স্বচ্ছ পানি বিন্দু, দানাদার বিন্দু টলটল করতে থাকে এবং সূর্য ওঠার পর থেকে সূর্যের তাপের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে এই টলটলে পানির ফোঁটা বিলীন হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। এখান থেকে যদি আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আজকে আলোচনার যে বিষয়বস্তুটা, এই পুরো বিষয়বস্তুটাই এখানে চলে আসবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে স্লাইডের আমাদের যে চিত্রটা দেয়া আছে, এইটাই যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা ঠিক এইভাবে বলতে চাই যে গাছের কচি পাতা, বিকেলবেলায় এই কচি পাতায় পানির ফোঁটা থাকে না, কিন্তু সকালবেলায় এই পানির ফোঁটা এখানে জমে জমে থাকে। তাহলে বাগানের মালিকই রাত্রিবেলায় এই কচি গাছের ডগায় পানি সেচন করে? তাও করে না। তাহলে এই পানির ফোঁটাগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, আমরা জানি যে শিশির, আমরা জানি কি শিশির এইগুলোকে বলা হয়, এই পানির ফোঁটাগুলোকে বলা হয় শিশির। শিশির কোত্থেকে জন্মগ্রহণ করে? শিক্ষার্থীবৃন্দ, আমরা যেই বায়ুমণ্ডলে ডুবে আছি, আমাদের আশেপাশে যে বায়ু আছে, এই বায়ুতে প্রচুর জলীয় বাষ্প আছে এবং এই জলীয় বাষ্প বায়ুর মধ্যেই আছে এবং এই জলীয় বাষ্প আর বাতাস মিলে একটা মিশ্রণ তৈরি করে আছে এবং এই মিশ্রণের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম বেশি হতে পারে। এই জলীয় বাষ্পের কম বেশির উপর নির্ভর করে মিশ্রণের প্রকৃতি কেমন। যদি এমন হয় যে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম আছে, তাহলে সেই বাতাস আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে। এমন যদি হয়, তাহলে সেই মিশ্রণটাকে বলা হয় অসম্পৃক্ত মিশ্রণ। আর যদি এমন হয় যে বাতাসের মধ্যে এত পরিমাণ জলীয় বাষ্প আছে যে আর অধিক জলীয় বাষ্প সে ধারণ করতে পারবে না, তাহলে সেই মিশ্রণটাকে বলা হবে সম্পৃক্ত মিশ্রণ, সম্পৃক্ত জলীয় বাষ্প। এবং আমরা এও জানি যে বাতাসের মধ্যে যত জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে, জলীয় বাষ্পের চাপ, যেটাকে বাষ্প চাপ বলা হয়, বাষ্প চাপও বাড়তে থাকবে। অর্থাৎ বাতাসের মধ্যে জলীয় বাষ্পের ভর, চাপ এরা সমানুপাতিক। জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে, অর্থাৎ ভর যদি বাড়ে, তাহলে চাপ বাড়বে। সুতরাং
vapor pressure, বাষ্পচাপ is proportional to the mass of vapor contained in this area, in that area. তো ওই এরিয়ার মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণ জলীয় বাষ্পের সমানুপাতি হবে চাপ, বাষ্পচাপ। এই যে আমাদের যে আলোচনার মধ্যে অনেক বিষয় আসবে, যেই বিষয়গুলো পরবর্তীতে আমাদের ব্যবহার করে আমরা কিছু প্রবলেম সলভ করব। এই মুহূর্তে অলরেডি আমরা একটা ধারণা নিয়েছি যে বাষ্পের চাপ, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই বাষ্প যে চাপ দেয় তাকে বলা হয় বাষ্পচাপ। আমরা ইতিপূর্বে গ্যাসের চাপ লেখাপড়া করেছি, গ্যাসের চাপ সেটা ছিল গ্যাসের চাপ। গ্যাসের কণাগুলো যে ধাক্কা দেয় সেই ধাক্কার থেকে উদ্ভূত চাপ হচ্ছে গ্যাসের চাপ। আর এখানে আমরা যেই চাপের কথা বলছি সেটা হলো বাষ্পচাপ। বাষ্পচাপ হচ্ছে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের যেই চাপ সেই চাপকে বলা হবে বাষ্পচাপ। তো আমি আবার একটু পিছনের দিকে যাই, সেটা হলো কি সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প। অসম্পৃক্ত বাষ্পের মধ্যে বাতাসের যে চাপ আছে সেই চাপ হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ, এবং এই অসম্পৃক্ত বাষ্পচাপ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একটা নির্দিষ্ট সীমায় পৌঁছলে আর এই চাপের মান বাড়বে না। তখন যে মিশ্রণের যে অবস্থাটা হবে সেই অবস্থাটাকে বলবো আমরা সম্পৃক্ত মিশ্রণ, এবং ওই চাপটা হবে সম্পৃক্ত বাষ্পচাপ। এবং এই সম্পৃক্ত বাষ্পচাপই হচ্ছে কি বাষ্পচাপের সর্বাধিক ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা এইভাবে বলতে পারি সম্পৃক্ত বাষ্পচাপ যেভাবে যেটা মিন করে, যেটা অর্থ বোঝায়, যে অর্থ বোঝায় বাষ্পের চাপের সর্বোচ্চ মান একই অর্থ মিন করে। অর্থাৎ আমরা যখন কোনো কোথাও দেখব যে বাষ্পের সর্বাধিক চাপ, ওর থেকে আমরা বুঝে নেব এইটাই হলো বাষ্পের সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা আলোচনায় বাষ্পকে নিয়ে আসি। এই যে বাতাসের মধ্যে যে বাষ্প মিশ্রণ হলো, মিশ্রণের ফলে সম্পৃক্ত বাষ্প হলো, এই সম্পৃক্ত বাষ্পকে আবার অসম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত করা যায়। আমরা জানি দ্রবণের সম্পৃক্ততা নির্ভর করে তাপমাত্রার উপরে, আবার দ্রাবকের পরিমাণের উপরও। কিন্তু দ্রাবকের পরিমাণ যদি আমরা ঠিক রাখি, অর্থাৎ বাতাসের পরিমাণ যদি ঠিক রাখি আর দ্রব পদার্থের পরিমাণ যদি ঠিক রাখি, এই দুই জিনিস ঠিক রেখেও আমরা দ্রবণের সম্পৃক্ততা, অসম্পৃক্ততা এগুলো বদলাতে পারি তাপমাত্রার মাধ্যমে। অর্থাৎ তাপ প্রয়োগ করলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। আবার যদি আমরা অসম্পৃক্ত দ্রবণ থেকে, অসম্পৃক্ত বাষ্প থেকে যদি বাতাস কে তাপ সরিয়ে নিই, তাপমাত্রা কমিয়ে দেই, তাহলে সেই বাষ্পও একসময় সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হবে। তাহলে আমরা এই আলোচনার পরে আমরা ওই স্লাইডের আলোচনায় যাই। স্লাইডে যে দৃশ্যটা আমাদের দেখা আছে, অর্থাৎ এইখানে যে গাছের পাতার উপর যে স্বচ্ছ টলটলে পানির দানা শিশির পড়ে আছে, শিশির কিভাবে তৈরি হলো? শিশির তৈরি হলো আমাদের চারপাশে যে বাতাস আছে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প বাতাসের মধ্যে এত পরিমাণ আছে যে অতিরিক্ত, তার থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানিতে রূপান্তরিত হবে না। কেননা বাতাস আমাদের অসম্পৃক্ত বাতাস। এই অসম্পৃক্ত বাতাস থেকে কখনোই কোনো জলীয় কণা বা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কোনো কাচের দেয়ালে, কোনো কি বলে ধাতব পদার্থে, ঠান্ডা ধাতব পৃষ্ঠে, অথবা গাছের ঢালে, গাছের পাতায় এগুলো ঘনীভূত হবে না। তাহলে কখন ঘনীভূত হবে? ওই বাতাসটাকে, ওই অসম্পৃক্ত বাতাসটাকে যখন তাপমাত্রা কমিয়ে দেওয়া হবে, এবং কমাতে 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 এমন এক তাপমাত্রায় আসবে যখন বাতাস সম্পৃক্ত হবে। সম্পৃক্ত হওয়ার পরবর্তীতে এই আর ওই উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই, জলীয় বাষ্পের পরিমাণ বাড়েনি, উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই বাতাস সম্পৃক্ত হবে, এবং পরবর্তীতে আরো তাপমাত্রা কমে গেলে
কি করবে, বাতাস অতিরিক্ত, সুপার স্যাচুরেটেড, অতিরিক্ত, এটাকে বলা হয় অতিরিক্ত। যেমন একটা সম্পৃক্ত দ্রবণের মধ্যে, চিনির দ্রবণের মধ্যে যদি আরো চিনি গুলানো হয়, নাড়ানোর ফলে কিছু চিনি গড়লেও যখন ওটাকে স্থির করা হবে, তখন ওই পানির মধ্যে দ্রবীভূত চিনির কণাগুলো ধীরে ধীরে নিচে পড়ে যাবে। এই দ্রবণটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। একইভাবে বাতাস যখন সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হওয়ার পরে যদি আরো তাপমাত্রা কমতে থাকে, তাহলে বাতাসে অতিরিক্ত বাষ্প হবে, এবং তখন বাষ্পের থেকে অতিরিক্ত বাষ্প কণাগুলো ঘনীভূত হয়ে ঠান্ডা কোনো স্থান, ঠান্ডা পৃষ্ঠ, শীতল পৃষ্ঠ, যেমন গাছের পাতা, যেমন দাতব পৃষ্ঠ, এগুলোতে জমা হবে। ওইটাকে বলি আমরা শিশির। এবং একইভাবে যখন আবার তাপমাত্রা বাড়তে থাকলে বাতাসের যেই জলীয় বাষ্প, মিশ্রণ, বাতাসের যে জলীয় বাষ্পের মিশ্রণ, সেটা আবার অসম্পৃক্ত হওয়া শুরু করে, এবং অসম্পৃক্ত হলেই ওখানে থাকা যে শিশির কণা, সেই শিশির কণাগুলো আবার বাষ্পীভূত হয়ে আবার বাতাসের মধ্যে মিশে যায়, এইভাবে শিশির বিলীন হয়ে যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই এলাকার বাতাস সম্পৃক্ত হয়, অর্থাৎ শিশির পড়া শুরু করে, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক এমন একটা টেম্পারেচার, যেই টেম্পারেচারে তখন ওই এলাকার বাষ্পচাপ থাকে সর্বাধিক, এবং ওই সর্বাধিক বাষ্পচাপকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। এই সম্পৃক্ত বাষ্পচাপ আর তাপমাত্রার কথা যদি বলি, তাহলে তাপমাত্রা হবে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে আমরা যদি এই কথা বলি যে আজকের সকাল বেলার শিশিরাঙ্ক ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে, আজকে আমাদের এই এলাকার যে বাতাস ছিল, রাত্রে বাতাস, তার টেম্পারেচার আদার দেন 15 ডিগ্রি ছিল, 15 ডিগ্রি থেকে বেশি ছিল, এবং তাপমাত্রা কমতে কমতে, সূর্যের অনুপস্থিতিতে তাপমাত্রা কমতে কমতে যেই 15 ডিগ্রি সেলসিয়াসে আসছে, তখনই এই এলাকার বাতাস, এই এলাকায় যেই জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্প দ্বারা এই বাতাসগুলো সম্পৃক্ত হয়েছে এবং শিশির পড়া শুরু করেছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রা কমতে কমতে যখন 15 ডিগ্রিতে নামবে, তখনই ওই এলাকায় বাতাস সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে তো আরো একটা জ্ঞান আমরা পাইলাম যে কোন এলাকার অসম্পৃক্ত বাষ্পচাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সমান। অসম্পৃক্ত বাষ্পচাপ আর শিশিরাঙ্কে বাষ্পচাপ সমান। কোন এলাকায় অসম্পৃক্ত বাষ্পের ভর শিশিরাঙ্ক অবস্থায় যেই বাষ্প ভর থাকে, এই দুই ভর সমান। কারণ যেই এলাকার কথা বলছি, সেই এলাকায় অতিরিক্ত বাষ্প বাইরে থেকে আসে নাই, ওই এলাকা থেকে বাষ্প বাইরে যায়ও নাই, উপস্থিত বিদ্যমান বাষ্প দ্বারাই ওই এলাকার বাতাস কি হলো, সম্পৃক্ত হলো। সুতরাং অসম্পৃক্ত অবস্থায় যতটুকু বাষ্পের ভর ছিল, সম্পৃক্ত অবস্থায় অতটুকুই বাষ্পের ভর থাকবে। সুতরাং অসম্পৃক্ত বাষ্পের ভর আর শিশিরাঙ্কে বাষ্পের ভর সমান। এই জ্ঞানগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমরা শিশিরাঙ্ক বুঝলাম। এবার আমরা এই কথা এইভাবে বলতে পারি যে শীতের সকালবেলা একটু কেমন জানি খসখসে চটচটে লাগে, হাত পা বা শরীরের উন্মুক্ত অংশ একটু শুকিয়ে যায়। আবার যত সূর্য উঠতে থাকে তখন এই ভাবটা কমতে থাকে, অথবা গ্রীষ্মকালে বা বর্ষাকালে এরকম ভাবটা থাকে না। কেন এটা হয়? এটা হওয়ার কারণ হচ্ছে শীতের সকালবেলা বাতাসের মধ্যে আর্দ্রতার পরিমাণ কম থাকে, এই জন্য শরীরের উন্মুক্ত অংশ খসখসে হয়, অর্থাৎ উন্মুক্ত অংশ থেকে জলীয় অংশ দূরীভূত হয়ে যায়। আর্দ্রতা কম থাকে, জলীয় অংশ বের হয়ে বাতাসের সাথে মিশতে পারে। আর আর্দ্রতা যদি বেশি থাকে, যেমন গ্রীষ্মকালে বা বর্ষাকালে আর্দ্রতা বেশি আছে,
আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে শরীরের উন্মুক্ত অংশ থেকে বিশেষ করে ঘাম, এই ঘাম তো শরীর থেকে শুকায় যায় না, কারণ ঘাম তখন বাতাসের মধ্যে জলীয় বাষ্প এত বেশি পরিমাণ থাকে যে বাতাস আর ওই ঘাম আকারে যে পানি আছে সেই পানিকে বাষ্পীভূত করে তার মধ্যে নিতে পারে না। আর্দ্রতা বেশি থাকলে পানি আর অতিরিক্ত বাতাস আর অতিরিক্ত পানি শোষণ করতে পারে না। তাহলে এই যে যে একটু যে আমাদের যে আবহাওয়ার কারণে যে আমাদের একটা অনুভূতির যে পরিবর্তন হয়, এই অনুভূতির পরিবর্তনটাকে আমরা একটু ব্যাখ্যা করতে চাই। অনুভূতির পরিবর্তন যেন খসখসে হয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, পিপাসা বেশি লাগে, আবার কোনো সময় ভেজা জিনিস শুকায় না। এই এই এক্সপিরিয়েন্স গুলো, এই অভিজ্ঞতাগুলোকে আমরা ব্যাখ্যা করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা মিতি। আর্দ্রতা মিতি হচ্ছে আর্দ্রতা নিয়ে যে লেখাপড়া, তার নাম হচ্ছে আর্দ্রতা মিতি। অর্থাৎ বাতাসের মধ্যে কতটুকু ভেজা আছে, বাতাস কতটুকু ভেজা আছে, বাতাসের মধ্যে কি পরিমাণ জলীয় অংশ আছে, এইটাকে বলা হয় আর্দ্রতা। এবং এই আর্দ্রতাকে পরিমাপ করার জন্য এইভাবে বলা যেতে পারে যে আজকের বাতাস ভেজা অথবা আজকের বাতাস শুকনা। আজকের বাতাস শুকনা মানে বাতাসের মধ্যে ভেজা জলীয় অংশ কম, আজকের বাতাস ভেজা মানে বাতাসের মধ্যে জলীয় অংশ বেশি, এভাবে বলা যেতে পারে। কিন্তু এই বলার মধ্যে একটা সমস্যা আছে, কি কতটুকু ভেজা কতটুকু শুকনা এই পরিমাণটা ক্লিয়ার হয় না। এই পরিমাণটা বোঝার জন্য আমরা এইভাবে বলতে পারি যে বাতাসটা এই একটা লেভেল পর্যন্ত ভিজা থাকতে পারে, সেই ভিজার তুলনায় আজকের বাতাস কিছুটা শুকনা। এই যে কতটুকু ভেজা থাকতে পারে, বাতাস কতটুকু ভেজা থাকতে পারে, এই যে একটা লেভেল, দিস ইজ দ্য রেফারেন্স। এটাকে বলা হয় আমাদের, এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। এই গ্রাউন্ড লেভেল থেকে এই গ্রাউন্ড লেভেলটাকে আমরা সম্পৃক্ত বাষ্প দ্বারা চিহ্নিত করতে পারি। সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বাষ্প মানে কি? সম্পৃক্ত বাষ্প মানে হচ্ছে ওই বাতাস পুরাপুরি ভেজা, ওই বাতাস একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার থেকে বেশি ভেজা থাকতে পারে না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওই বাতাস তার থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে না, এটাকে বলা হয় সম্পৃক্ত বাতাস, সম্পৃক্ত বাষ্প। তার তুলনায় আজকের বাতাসটা কি আরো ভেজা? আর তো ভেজা, ওইটা ম্যাক্সিমাম ভেজা। তাহলে কি বলবো? কতটুকু শুকনা বলবো, কতটুকু শুকনা। এইটাকে বলা হবে, এই যে প্রকাশটা আমরা করলাম, এই প্রকাশটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আর আমরা প্রথম যেটা প্রকাশ করলাম তার নাম হচ্ছে কি? পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা একটা হলো অ্যাবসলিউট হিউমিডিটি, পরম আর্দ্রতা, পরম আর্দ্রতা, পরম আর্দ্রতা। একটা হলো পরম আর্দ্রতা, আর একটা হলো কি? আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, এইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। রিলেটিভ হিউমিডিটি, এটাকে আর দ্বারা আমরা আর দ্বারা প্রকাশ করবো, রিলেটিভ হিউমিডিটি। পরম আর্দ্রতা হচ্ছে মোট উপস্থিত জলীয় বাষ্প কত, সেটা হলো পরম আর্দ্রতা, যেটা আমরা প্রকাশ করেছি যে আজকের বাতাসটা হচ্ছে কি ভেজা, কতটুকু ভেজা, একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসে কতটুকু পানির পরিমাণ আছে, জলীয় বাষ্পের পরিমাণ আছে, সেটা হচ্ছে আপেক্ষিক বা পরম আর্দ্রতা। মনে করি আমরা 1 ঘন মিটার বাতাসের মধ্যে কত 10 মিলিগ্রাম বাতাস, 10 মিলিগ্রাম পানি আছে। এটা হলো কি, এইভাবে যদি বলি, এটা হবে কি আপেক্ষিক আর্দ্রতা। আর সরি, এটা হলো পরম আর্দ্রতা, এটা হলো পরম আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতাকে যখন আমরা ডিফাইন করব, বলেছি আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি বাতাস কতটুকু ভেজা, বাতাস কতটুকু ভেজা তার তুলনায় কতটুকু জলীয় বাষ্প আছে। যেমন একটা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত যে বাষ্প আছে, সেই বাষ্প
সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বাষ্প বাষ্প বা বাষ্পের ভর কি বলছি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের ভর, অর্থাৎ বায়ু যে তাপমাত্রায় আছে, এখন যে তাপমাত্রাটায় আছি, এখন তাপমাত্রা এখন ধরো 25°C তাপমাত্রায় আছি আমরা, এই 25° তাপমাত্রায় এই অঞ্চলের বায়ু, এই অঞ্চলের বায়ু, এই কক্ষের বায়ু সম্পৃক্ত হতে যে পরিমাণ বাষ্প লাগে, সেই পরিমাণ বাষ্পের ভর, এই ভরের তুলনায় বর্তমানে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বাষ্পের ভর, এই দুইয়ের তুলনাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ সম্পৃক্ত বাষ্পের তুলনায় কতটুকু বাষ্প আছে সেটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতা তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা একটা পরিমাণ, এইটা একটা পরিমাণ, এবং এর ফলাফল একটা দশমিকে প্রকাশিত হবে। এবং এখান থেকে শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে এই জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে না যে এই যে এখানে যে পরিমাণটা, এই পরিমাণটা হচ্ছে একটু বড় পরিমাণ আর এই পরিমাণটা কম পরিমাণ, কারণ এটা হলো কি সম্পৃক্ত বাষ্পের ভর, একটা বাষ্পকে সম্পৃক্ত করতে যতটুকু বাষ্প লাগে সেটা, আর এটা হলো বিদ্যমান ভর। বিদ্যমান ভর হচ্ছে সম্পৃক্ত ভর নাও হতে পারে, সম্পৃক্ত ভরের তো বেশি হতেই পারে না। তাহলে এইটুকু ক্লিয়ার যে আমরা এইটা হচ্ছে ছোট, এইটা হচ্ছে বড়। সুতরাং যে ফলাফলটা আমরা পাবো সেই ফলাফলটা কিন্তু একের থেকে কম হবে, আর একের থেকে কম সংখ্যাগুলোকে আমরা দশমিক দ্বারা প্রকাশ করি। যে দশমিক দ্বারা প্রকাশ করতে গেলে একটু প্রকাশটা অসুন্দর হয় বলে এটাকে আমরা 100% দিয়ে গুণ করে দিই, অর্থাৎ শতকরা হিসাবে প্রকাশ করি। শতকরা হিসাবে প্রকাশ করা অনেকটা সুবিধাজনক। যেমন এইটার যদি ভাগফলটা 0.7 হয়, আর এটাকে যদি আমরা 100% দ্বারা গুণ করে দিই, তাহলে হলো 70% হলো। এই 70% উপস্থাপনাটা সুন্দর 0.7 থেকে। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতাকে পুরোপুরি ভাবে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো সম্পৃক্ত বাষ্পের ভরের তুলনায় কি পরিমাণ ভর বিদ্যমান আছে তার শতকরা প্রকাশকেই বলবো আমরা আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা 70%। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে বাতাসকে সম্পৃক্ত করতে যদি 100 ভাগ বাষ্প লাগে, উপস্থিত বাষ্প হচ্ছে 70 ভাগ। 100 ভাগের মধ্যে 70 ভাগ আছে, অর্থাৎ এই বাষ্প আরো 30 বা 30 ভাগ বাষ্প তার মধ্যে শোষণ করতে পারবে। অথবা এইটা বোঝা যায় যে এই বাষ্প একেবারে পুরোপুরি ভেজা, এই বাতাস পুরোপুরি ভেজার থেকে একটু দূরে আছে, খুব বেশি দূরে নাই, 70% একটু দূরে আছে। এর থেকে এই ধারণা নেওয়া যায় যে এইরকম যদি বাতাসের আর্দ্রতা যদি 70% হয়, তাহলে একটু অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। কেননা এই 70% যদি হয়ে যায়, তাহলে আমাদের যে নিত্য নৈমিত্তিক যে কাজ করতে গেলে যে আমরা শরীরে ঘর্মাক্ত হয়, সেই ঘাম তাড়াতাড়ি শরীর থেকে শুকিয়ে যায় না, অস্বস্তিকর একটা অনুভূতির সৃষ্টি হয়। তাহলে আমরা এই আপেক্ষিক আর্দ্রতার দ্বারা আবহাওয়ার কিছুটা পূর্বাভাসও কি বর্ণনা করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এইটাকে একটু আরো একটু ডেভেলপ করি। আমরা ডেভেলপ করব কিভাবে? এখানে বাতাসের মধ্যে যদি আপেক্ষিক আর্দ্রতা আমরা নির্ণয় করি, তাহলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে তো কি করা, জলীয় বাষ্পের ভর নির্ণয় করতে হবে। ভর তো জলীয় বাষ্পের ভর কেমনে নির্ণয় করব? জলীয় বাষ্পের ভর নির্ণয় করতে গেলে মুশকিল। ভর আমরা নির্ণয় করবো না, আমরা অন্য কোনো উপায়ে আপেক্ষিক আর্দ্রতা, শিক্ষার্থীবৃন্দ আমি আবার ক্লিয়ার করে বলতে চাই, যদি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হয়, তাহলে বিদ্যমান বাষ্পের ভর, সম্পৃক্ত বাষ্পের ভর জানতে হবে। তো এই এলাকার মধ্যে বাষ্পের ভর মাপাটা মুশকিল। সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা বিকল্প উপায় তৈরি করি। বিকল্প উপায়ে এই সমীকরণটাকে আমরা একটু ডেভেলপ করি। আমরা এখানে কি করি? এখানে ভরের জায়গায় চাপ লিখি, ভরের জায়গায় চাপ লিখি। হ্যাঁ, ভরের জায়গায় চাপ কেন লিখবো? কারণ বাষ্পের ভর চাপ বাষ্পের ভরের সমানুপাতি। সুতরাং এটা হলো কি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত
বাষ্প চাপ হয়ে গেল। আর এটা হয়ে গেল কি বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বাষ্পের চাপ। বিদ্যমান বাষ্পের চাপ, বিদ্যমান বাষ্পের চাপ অসম্পৃক্ত বাষ্প চাপ। বিদ্যমান বাষ্পের চাপই লিখি আমি, বিদ্যমান বাষ্পের চাপ। শিক্ষার্থীবৃন্দ, ভর কিন্তু চাপ হয়ে গেল, ভর চাপ হয়ে গেল। মনে রাখতে হবে কেন ভর চাপ হয়ে গেল। ভর কেন চাপ হয়ে গেল? কারণ আমরা এখানে যদি এইখানে কোনো ব্যবস্থা, এই একটা ব্যবস্থা, এখানে যদি একটার পরে একটা ইট রাখা হয়, একটার পর আরেকটা ইট রাখি, তাহলে ইটের চাপ বাড়ে। অর্থাৎ ইটের ভর বাড়বে, চাপও বাড়বে। অর্থাৎ ভর আর চাপ সমানুপাতি। তাহলে ভর কি আমরা চাপ দ্বারা সরাই দিলাম। কারণ কি ভর আর চাপ সমানুপাতি। ভর আর চাপ সমানুপাতি, সমানুপাতি নট সমান, সমানুপাতি। খেয়াল রাখতে হবে, অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো লাগবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার কি কোথায় চলে আসলাম আমরা? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। আর এটা হলো বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বাষ্পের চাপ। বিদ্যমান বাষ্পের চাপ তো হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ, এবং এই বাষ্পচাপ তো নিম্নমান থেকে ঊর্ধ্বমান পর্যন্ত ভেরি করে। সুতরাং এই যে অসম্পৃক্ত বাষ্পচাপ, এইটা একটু অসুবিধাজনক। আমরা কি করব? এখানে সম্পৃক্ত বাষ্পচাপ নিয়ে আসার চেষ্টা করি। কিভাবে আমরা করব? এই যে বায়ুর তাপমাত্রা আজকে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর, এখন যে বিদ্যমান, এখানে যে বিদ্যমান বাষ্প আছে, এই বিদ্যমান বাষ্প দ্বারাই তো আমাদের এই বায়ুটাকে সম্পৃক্ত আমরা করতে পারি, পারি না? অবশ্যই পারি। কিভাবে পারবো? আমরা পারবো এখানকার যেই বাতাস আছে, সেই বাতাসের তাপমাত্রা আমরা কমানোর চেষ্টা করি। হ্যাঁ, কোনো প্রকারে বাতাসের তাপমাত্রা কমছে 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 কমছে, একটা সময় দেখবো এখানে রাখা কাচের গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে, অর্থাৎ কাচের গ্লাসের উপরে শিশির জমা শুরু করছে, অথবা চকচকে ধাতব পাত পাত ঘোলা হয়ে যাচ্ছে। কেন? ওই চকচকে ধাতব পাতের উপর শিশির জমা শুরু করছে। অর্থাৎ যে বাতাসটা আছে, সেই বাতাসটা সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হলো। যেই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হলো, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। তাহলে তাহলে আমরা এই বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বাষ্পের চাপ ইকুয়াল টু হবে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে আমরা এটাকে আবার বদলাই দিই। এটাকে বদলাই কি করি? তাহলে উপরে হয়ে গেল কি, নিচে হলো বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আর উপরে এই যে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বাষ্পের চাপ, এটা হয়ে গেল, এইটা সম্পৃক্ত বাষ্পচাপ হয়ে যাবে, কিন্তু সেটা হবে কি বায়ুর তাপমাত্রা না, সেটা হবে শিশিরাঙ্ক। শিশিরাঙ্কে 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 সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা সুবিধাজনক রাশি পেলাম। দুইটাই সম্পৃক্ত বাষ্পচাপ, এটা সম্পৃক্ত বাষ্পচাপ, এটা সম্পৃক্ত বাষ্পচাপ, এবং এইগুলোকে এবার আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, প্রতীক। তাহলে কি হবে? তাহলে আর রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা হলো ছোট এফ বাই বড় এফ, হ্যাঁ, ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে ছোট এফটা কি? ছোট এফ হচ্ছে শিশিরাঙ্কে, ছোট এফ হচ্ছে, ছোট এফ, দিস ইজ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। আর বড় এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ।
তাহলে আমাদের ইকুয়েশন অত্যন্ত সরল এবং সুন্দর সরল ইকুয়েশন হয়ে গেল। হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে ছোট এফ বাই বড় এফ। এই আমরা তাহলে কি করি, যদি আমাদের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হয় তাহলে বাতাসের তাপমাত্রা এখানে তাপমাত্রা জানা দরকার নেই, জানতে হবে কি চাপ, জানতে হবে সম্পৃক্ত বাষ্প চাপ জানতে হবে। এই চাপ কোথা থেকে পাবো? চাপ বৈজ্ঞানিক রেনো বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ নির্ণয় করেছেন, যেটাকে বলা হয় রেনোর তাপমাত্রা। যেটাকে বলা হয় কি রেনোর তাপমাত্রার তালিকা। সেই রেনোর তাপমাত্রার তালিকা থেকে আমরা বাষ্প চাপ একটা ওই তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্প চাপ নিয়ে এই সমীকরণে বসে দিয়ে আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবো। তাহলে আপেক্ষিক আর্দ্রতার জন্য আবার বলছি কি লাগবে আমার? বায়ুর তাপমাত্রা। একটা বায়ুর তাপমাত্রা লাগবে, যেটা আমরা থার্মোমিটার দিয়ে মেপে নেব। আর কি লাগবে? আর লাগবে এফ হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা। শিশিরাঙ্ক লাগবে। শিশিরাঙ্ক কোথা থেকে পাবো? শিশিরাঙ্ক কোথা থেকে পাবো? শিশিরাঙ্ক তো থার্মোমিটার দিয়ে শিশিরাঙ্ক মাপা যাবে না। একটা পরিবেশ তৈরি করতে হবে, যেই পরিবেশে শিশির জমতে শুরু করলো তখনকার তাপমাত্রা মাপতে হবে। সুতরাং শিশিরাঙ্ক মাপার জন্য আমাদের একটা যন্ত্রের সাহায্য নেব। সেই যন্ত্রটার নাম হচ্ছে কি? সেই যন্ত্রটার নাম হচ্ছে, এটাকে বলা হয় আর্দ্রতা মাপার যে যন্ত্র, হাইগ্রোমিটার। এবং এই হাইগ্রোমিটারটার নাম হচ্ছে সিক্ত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার। সিক্ত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার। সেটা কোথায় পাবো সেটা আমরা একটু দেখে নেই। সেটা আমাদের আমাদের স্লাইডে আছে, একটু দেখে নেই। এটা আমাদের 6 নম্বর স্লাইড। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমার স্লাইডে দেখতে পাচ্ছ সিক্ত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার। এখানে দুটা বাল্ব থাকবে, দুটা থার্মোমিটার থাকবে। একটা থার্মোমিটার তোমরা দেখতে পাচ্ছ, একটা থার্মোমিটারের নিম্ন অংশ যেটাকে বাল্ব বলে, থার্মোমিটারের নিম্ন অংশ যেটাকে বাল্ব বলে, যে বাল্বটা আমরা যেই তাপমাত্রা মাপতে চাই সেই তাপমাত্রার সম্পূর্ণ বস্তুর সাথে সংস্পর্শে নিয়ে আসতে হয়। এই বাল্ব, একটা থার্মোমিটারের বাল্ব দেখতে পাচ্ছ তরলের মধ্যে, পানির মধ্যে ডুবানো আছে, যেটাকে বলা হয় সিক্ত বাল্ব। আরেকটা থার্মোমিটার, ওইটাকে দেখতে পাচ্ছ যে উন্মুক্ত বাতাসে আছে, যেটাকে বলা হয় শুষ্ক বাল্ব। এই দুই থার্মোমিটারের তাপমাত্রা দুই রকম। একটা হলো কি সিক্ত বাল্ব আর হলো শুষ্ক বাল্ব। আমি আবার এখানে দেখানোর চেষ্টা করছি। এইটা একটা থার্মোমিটার, এইটা একটা থার্মোমিটার। এইগুলো হচ্ছে, এইটা হলো বাল্ব, এটা বাল্ব, এটা তরলের মধ্যে ডুবানো আছে। এটাকে বলা হবে সিক্ত। আর এটা বাতাসের মধ্যে উন্মুক্ত আছে, এটাকে বলা হবে কি শুষ্ক বাল্ব। শিক্ষার্থীবৃন্দ, দুটো থার্মোমিটার, একটা ভিজা থার্মোমিটার আর একটা শুকনো থার্মোমিটার, এবার পাশাপাশি আছে। তাপমাত্রা তো দুইটা আলাদা দেবে। এইটার তাপমাত্রা যা হবে এটার তাপমাত্রা তার চেয়ে কম হবে, কেননা এখানে যে জলীয় অংশ আছে, জলীয় অংশ বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হওয়ার জন্য তার মধ্যে যে সুপ্ত তাপ প্রয়োজন, সেই সুপ্ত তাপ এই অঞ্চল থেকে শোষণ করবে। এই অঞ্চল থেকে যদি সুপ্ত তাপ শোষণ করে তাহলে অবশ্যই এখান থেকে এর তাপমাত্রা কম হবে, অর্থাৎ এর তাপমাত্রা কম। এই তাপমাত্রা কম, এটা হলো কি সিক্ত বাল্বের তাপমাত্রা। আর এই তাপমাত্রাটা হলো কি সে তাপমাত্রা, এটা হলো কি বাতাসের তাপমাত্রা।
এটা হলো শুষ্ক বাল্বের তাপমাত্রা। এই দুই তাপমাত্রা থেকে আমরা কি করতে পারি, আমরা কি শিশিরাঙ্ক নির্ণয় করতে পারি। শিশিরাঙ্ক হচ্ছে কি শিশিরাঙ্ক থিটা। এর তাপমাত্রা হচ্ছে θ1, এর তাপমাত্রা হচ্ছে θ2। θ1 হচ্ছে শুকনা বাল্বের তাপমাত্রা, θ2 হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা। θ1 হচ্ছে বায়ুর তাপমাত্রা, θ2 হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা। আর শিশিরাঙ্ক হচ্ছে থিটা। থিটা ইকুয়াল হবে θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। হ্যাঁ, এই সমীকরণ, এটাকে বলা হয় গ্লেইসারের সমীকরণ। এই গ্লেইসারের ধ্রুবক, এটা হলো কি শুষ্ক বাল্বের তাপমাত্রা, সিক্ত বাল্বের তাপমাত্রা। এই দুই তাপমাত্রা থেকে আর গ্লেইসারের ধ্রুবক থেকে আমরা শিশিরাঙ্ক জানতে পারি। তাহলে শিশিরাঙ্ক জানলে এই শিশিরাঙ্কের চাপ জানতে পারবো, আর এই শিশিরাঙ্কের চাপ জানতে পারলেই আমরা কি করতে পারবো, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যে বিষয়গুলো আলোচনা করার কথা ছিল আমরা আলোচনা করেছি। শিশিরাঙ্ক কাকে বলা হয়, পরম আর্দ্রতা কি, আপেক্ষিক আর্দ্রতা কি, এবং চাপের সাথে ভরের যে সম্পর্কগুলো, এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বারে আলোচনা করেছি। এবার আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই জ্ঞান থেকে কিছু অঙ্ক করব। হ্যাঁ, অঙ্ক করে আমাদের আমরা ক্লাসটা শেষ করব। কিছু আমাদের অঙ্ক আছে, অঙ্কগুলো দেখি। আমরা প্রবলেম 1 করতে চাই। প্রবলেম 1, 4 নম্বর স্লাইড। শিক্ষার্থীবৃন্দ, প্রবলেমে কি আছে কোন বদ্ধ ঘরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। ঘরের তাপমাত্রা কমানো হলো, কমিয়ে 14 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে কাজে শিশিরাঙ্ক কমে যাবে। হ্যাঁ, তাহলে শিশিরাঙ্ক কত হবে, আমরা সেই ক্যালকুলেশনটা করতে চাই। আর এখানে যেই সহায়ক যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন হচ্ছে 10 ডিগ্রি এবং 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ দেয়া আছে। তাহলে আমরা কি করতে চাই, আমরা করতে চাই আসলে কি করতে চাই, শিশিরাঙ্ক নির্ণয়, পরিবর্তিত শিশিরাঙ্ক। এক শিশিরাঙ্ক হচ্ছে 12 ডিগ্রি, 12 ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক আছে। 17 ডিগ্রির রুমের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, আর শিশিরাঙ্ক হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে নামিয়ে কত করা হলো, এটাকে নামিয়ে 14 করা হলো, এটাকে নামিয়ে 14 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে এইটা কোথায় নামবে, এই টেম্পারেচার কোথায় যাবে, সেটা আমরা হিসাব করতে চাই। আর এখানে আছে কি 10 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াসে 12 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প চাপ দেয়া আছে, বাষ্প চাপ দেয়া আছে কত, 12 ডিগ্রি সেলসিয়াস বাষ্প চাপ হচ্ছে 10.5 × 10⁻³ মিটার অফ মার্কারি। আর 10 ডিগ্রি সেলসিয়াসে এই বাষ্প চাপটা দেয়া আছে কত, 9.2 × 10⁻³ মিটার অফ মার্কারি। এই ইনফরমেশন গুলো দেয়া আছে। তাহলে এখন আমরা দেখি যে পরিবর্তিত শিশিরাঙ্কটা কত, পরিবর্তিত শিশিরাঙ্ক কত। আমরা এই 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত সেটা জেনে নেই। এই 17 ডিগ্রি সেলসিয়াস এ চাপ কত, চাপকে আমরা P1 মনে করি। আর 14 ডিগ্রি সেলসিয়াসে এই চাপটাকে P2 মনে করি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে P1 আর P2, P1টা কত, P1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ। এই চাপটা কত,
17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যখন রুমের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু শিশিরাঙ্ক কত? 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের আলোচনা এই কথাটা ছিল না যে অসম্পৃক্ত বাষ্পচাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সমান হবে। অসম্পৃক্ত বাষ্পচাপ অর্থাৎ এই যে এটা অসম্পৃক্ত বাষ্পচাপ, দিস ইজ ইকুয়াল টু শিশিরাঙ্কে বাষ্পচাপ সমান হবে। এটা হলো কি? শিশিরাঙ্কে বাষ্পচাপের সমান। শিশিরাঙ্কে বাষ্পচাপ অর্থাৎ শিশিরাঙ্কে বাষ্পচাপ মানে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পচাপ। এটা আমাদের অঙ্কেতে দেওয়া আছে। দিস ইজ ইকুয়াল টু 10.5 ইন্টু 10⁻³ মিটার অফ মার্কারি। তাহলে এই প্রেসারটা কত? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ হবে সেই চাপটা কত? আমরা চাপের সূত্র থেকে জানি, চাপের সূত্র থেকে জানি P1/P2 ইকুয়াল টু হচ্ছে T1/T2। তাহলে এখান থেকে আমরা P2 কত পাই? P2 পাই কি? T2/T1 ইন্টু P1। T2 P1, হ্যাঁ ঠিক আছে। T1 কত? T1 কত? T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা তো সেলসিয়াস না, এটা হলো অ্যাবসলিউট টেম্পারেচার লিখতে হবে। তাহলে 200, এটার সাথে কি 273 যোগ করতে হবে। আর T2 কত? T2 14, 273, এটা কত হয়? 290। এটা কত হয়? এটা হলো 7, 8, 287। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি P2 সমান হচ্ছে 287 ভাগ 290 ইন্টু P1 এর ভ্যালু হচ্ছে 10.5 ইন্টু 10⁻³ মিটার অফ মার্কারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই হিসাবটা আমরা করে ফেলি। এই হিসাবটা করলে হলো কত? করলে হলো 10.39 ইন্টু 10⁻³ মিটার অফ মার্কারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা P2 পাইলাম। P2 অর্থাৎ এই যে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পাইলাম? চাপ পাইলাম। তাহলে এই চাপের সাথে সংশ্লিষ্ট তাপমাত্রাটা কত হতে পারে? এটা হলো কি? অসম্পৃক্ত। এটা হলো অসম্পৃক্ত 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্প, এবং এইটাই সম্পৃক্ত বাষ্প যদি বলি তাহলে এই তাপমাত্রা না বলে আমরা বলতে পারি কি এইটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। অর্থাৎ এই বাষ্পচাপ দ্বারা আমরা শিশিরাঙ্ক নির্ণয় করতে পারি, কারণ কি এটা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এই বাষ্পচাপ, এইটা যদি বাষ্পচাপ হয় তাপমাত্রাটা কত? আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে চাপ এটা, 10 ডিগ্রি তাপমাত্রায় চাপ এটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে তাপমাত্রা পার্থক্য যদি 2 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে চাপের পার্থক্য কত হয়? চাপের পার্থক্য হচ্ছে কত? 10.5 minus 9.2 into 10⁻³। তাহলে this is equal to 1.3 into 10⁻³ মিটার অফ মার্কারি। শিক্ষার্থীবৃন্দ, এই যদি চাপের পার্থক্য হয় তাহলে তাপমাত্রা পার্থক্য হলো এইটা। তাহলে চাপের পার্থক্য লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই যে এই চাপটা থেকে এই চাপের পার্থক্য কত? এই চাপ থেকে এই চাপের পার্থক্য, এই চাপ থেকে এই চাপের পার্থক্য। তাহলে এই পার্থক্য থেকে আমরা এটা হলো কি 9.2 ইন্টু 10⁻³ মিটার অফ মার্কারি, এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে বিয়োগফল পাই আমরা 1.19 ইন্টু 10⁹ মিটার অফ মার্কারি।
তাহলে তাহলে তাপমাত্রার পার্থক্য কত হবে? তাপমাত্রার পার্থক্য, এই যদি হয় চাপের পার্থক্য, এই হলো তাপমাত্রার পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এটা যদি চাপের পার্থক্য হয় তাহলে তাপমাত্রার পার্থক্য হলো 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই চাপের পার্থক্য, অর্থাৎ চাপের পার্থক্য, চাপের পার্থক্য 1.3 ইন্টু 10⁻³ মিটার অফ মার্কারি হলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত? 2 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং চাপের পার্থক্য যদি 1 হয়, তাপমাত্রার পার্থক্য হবে 2 ডিভাইডেড বাই 1.3 ইন্টু 10⁻³ এবং চাপের পার্থক্য যদি 1.19 ইন্টু 10⁻³ হয়, তাহলে তাপমাত্রার পার্থক্য হবে 2 ইন্টু 1.19 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1.3 ইন্টু 10⁻³। This is equal to 1.83 ডিগ্রি। তাহলে টেম্পারেচারটা কত? এটা তো পার্থক্য হলো, টেম্পারেচারটা কত? টেম্পারেচার এইটার সাথে পার্থক্য যোগ হবে। সুতরাং পরিবর্তিত শিশিরাঙ্ক, নতুন শিশিরাঙ্ক যখন রুমের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন নতুন যে শিশিরাঙ্ক হবে সেই শিশিরাঙ্ক হচ্ছে 10 এর সাথে 1.483 যোগ করতে হবে। দিস ইজ 11.83 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নতুন শিশিরাঙ্ক হলো এটা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি করলাম? অঙ্কটা কি ছিল? অঙ্কটাতে যাই। অঙ্কটা ছিল যে একটা রুমের তাপমাত্রা হচ্ছে, অঙ্কটাতে যাই, বদ্ধ ঘরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। ঘরের তাপমাত্রা কমিয়ে 14 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে শিশিরাঙ্ক কত কমবে? তাহলে আমরা নতুন শিশিরাঙ্ক পাইলাম কত? 11.83। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমরা আরো একটা অঙ্ক করতে চাই। এইটা অঙ্কটা আমি তোমাদেরকে প্রবলেম 2 স্লাইড 5 নম্বর স্লাইড। শিক্ষার্থীবৃন্দ, এখানে অঙ্কের মধ্যে কিছুটা নতুনত্ব আছে। কোন স্থানের বায়ুর তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70%। ওই স্থানের তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস হলে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হয়ে তরল পানিতে পরিণত হবে? এখানে 26 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ দেওয়া আছে। তাহলে এটা কি ক্লিয়ার যে একটা রুমের তাপমাত্রা যা আছে, ওই তাপমাত্রা থেকে যদি আমরা তাপমাত্রা আরো কমিয়ে ফেলি, তাহলে ওই রুমের যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা রুমটা কি হবে? সম্পৃক্ত হবে। এবং এক সময় সম্পৃক্ত হওয়ার পরে আরো যদি তাপমাত্রা কমানো হয়, তাহলে সেখানকার জলীয় বাষ্প কিছুটা ঘনীভূত হবে। এটা তো হবে। তাহলে আমরা এবার পরিমাণটা জানতে চাই যে কত অংশ, পরিমাণ না অংশ, অর্থাৎ শতকরার কত অংশ, অথবা যতটুকু আছে তার কত অংশ, এই অংশটা জানতে চাই। কি অংশ, কতটুকু অংশ ঘনীভূত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে অর্থাৎ এই যে 26 ডিগ্রি তাপমাত্রায় কতটুকু জলীয় বাষ্প আছে সেটা আমরা হিসাব করতে পারি না শিক্ষার্থীবৃন্দ? পারি কি? হ্যাঁ,
কতটুকু জলীয় বাষ্প আছে সেই হিসাবটা করতে চাই। আমরা পারবো? আমাদের সমীকরণ আছে? আমরা দেখি, চেষ্টা করি যে বিদ্যমান জলীয় বাষ্পের ভর, এই যে আর, আমরা আর হচ্ছে কি বিদ্যমান বাষ্পের ভর, হ্যাঁ, বিদ্যমান বাষ্পের ভর। আর এটা হলো কি সম্পৃক্ত বাষ্পচাপ, নিচেরটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। এই যে সমীকরণটা, আগের সমীকরণটা একটু ভিন্নভাবে লিখলাম আমি। ওইখানে দুইখানে চাপ ছিল, এখন আমি দুই জায়গায় চাপ লিখি নাই, এখানে নিচে চাপ ঠিকই লিখেছি, কিন্তু উপরে লিখছি ভর, কারণ ভর আমার প্রয়োজন। তাহলে বিদ্যমান বাষ্পের ভর এখান থেকে আমরা হিসাব করে ফেলতে পারি, কেননা আর দেয়া আছে এবং সম্পৃক্ত বাষ্প চাপও দেয়া আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, বিদ্যমান ভর পেয়ে গেছি। আচ্ছা, তাহলে যখন এর তাপমাত্রা আবার কমিয়ে 18 ডিগ্রি করা হলো, তখন কতটুকু আবার জলীয় বাষ্প আছে সেটার ভর হিসাব করতে পারবো আমরা। কারণ কি, কারণ হচ্ছে কি, তখন 18 ডিগ্রি, শিক্ষার্থীবৃন্দ 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ দেওয়া আছে। সুতরাং এই চাপ থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যমান বাষ্পের ভরও নির্ণয় করতে ফেলতে পারবো। তাহলে দুটা ভর হলো, একটা হলো কি, একটা হলো 26 ডিগ্রি তাপমাত্রায় উপস্থিত বিদ্যমান জলীয় বাষ্পের ভর হলো, আর একটা হলো 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যমান বাষ্পের ভর হলো। এই দুই ভরের পার্থক্যই তো ঘনীভূত হবে, ব্যাস হয়ে গেল, পার্থক্যটা ঘনীভূত হলো। এইবার আমরা যদি অংশ জানতে চাই, তাহলে অংশ হলো একটা অনুপাত করতে হবে, 100% করতে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, এটা হয়ে গেল। এটা তোমাদের বাকি কাজটুকু অবশ্যই তোমাদের করতে হবে। আমরা আরেকটা প্রবলেমে যাব, ওইটা হলো উদ্দীপক। উদ্দীপকে যাই। আমাদের 10 নম্বর স্লাইড। শিক্ষার্থীবৃন্দ, কোনো একদিন রাজশাহীর তাপমাত্রা 35, 10 নম্বর স্লাইড, পরের টাইম, 35 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। একই সময়ে কক্সবাজারে একটি হাইগ্রোমিটারের শুষ্ক আর্দ্র মানে ভিজা থার্মোমিটারের তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের জি এর মান দেয়া আছে এবং 26 ডিগ্রি, 28 ডিগ্রি, 35 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেয়া আছে। প্রশ্ন করা হচ্ছে কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করো। শিশিরাঙ্ক নির্ণয় করার সমীকরণ হচ্ছে থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, আর থিটা 2 হচ্ছে ভিজা বা আর্দ্র বাল্বের তাপমাত্রা, জি গ্লেইসারের কনস্ট্যান্ট বা উৎপাদক, এগুলো দেয়া আছে। সুতরাং কক্সবাজারের কি শিশিরাঙ্ক নির্ণয় হয়ে গেল। লক্ষ্য করেছো শিক্ষার্থীবৃন্দ যে রাজশাহী শহরের তাপমাত্রা আর কক্সবাজার তাপমাত্রা একই, 35 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কোন শহরে বেশি স্বাচ্ছন্দ্য, অস্বস্তি বোধ হবে? কক্সবাজার অস্বস্তি বোধ হবে। কেন? কক্সবাজার দুই জায়গারই তাপমাত্রার উত্তাপ একই, কক্সবাজারে কেন অস্বস্তি বোধ হবে? অস্বস্তি বোধ হওয়ার কারণ তাপমাত্রা ছাড়াও আরো কি আছে? আর আছে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এবার আমরা আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেশন করব। রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেটেড করা আছে, দেয়া আছে 50%। এবার আমরা কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করলে আমরা আপেক্ষিক আর্দ্রতা কিভাবে নির্ণয় করব? আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার সমীকরণ হচ্ছে কি, আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। ছোট এফ হচ্ছে শিশিরাঙ্ক অলরেডি ক্যালকুলেশন করা হলো। এই তাপমাত্রায় চাপ কত, সম্পৃক্ত চাপ কত সেটা হিসাব করব, যে সহায়ক তথ্যগুলো আছে সেই সব তথ্যগুলো থেকে। আর বড় এফ হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার অথবা বাতাসের যে তাপমাত্রা
সেই তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, এটা দেয়া আছে। সম্পৃক্ত বাষ্পচাপ কত 35°C, বাতাসের তাপমাত্রা 35°C, 35°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ অঙ্কেতে দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে। সুতরাং ছোট বড় অ্যাপ আছে, ছোট অ্যাপটা একটু ক্যালকুলেট করব, করে দেব, তারপরে দেখব কি এই রিলেটিভ হিউমিডিটি 50% থেকে বেশি। সুতরাং যেখানে রিলেটিভ হিউমিডিটি বেশি সেইখানে একটু অস্বস্তি বোধও বেশি হবে। এই কারণে যে কক্সবাজারে আমাদের রাজশাহী থেকে অস্বস্তি বেশি হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা রাখি এই পর্যন্তই। আবার পরবর্তীতে দেখা হবে অন্য ক্লাসে, অন্য বিষয়বস্তু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।